ষষ্ঠ অধ্যায় পঞ্চম শিক্ষা ধনীরা অর্থ তৈরি করে। গত রাত্রে আমি লেখা থেকে ছুটি নিয়ে এক অল্পবয়স্ক ছেলে আলেকজান্ডার গ্র্যাহাম বেলের ইতিহাস বিষয়ে একটা টিভি প্রোগ্রাম দেখছিলাম। বেল তখন তার টেলিভিশনের পেটেন্ট নিয়েছেন আর বড় বিপদে পড়েছেন। তার নতুন আবিষ্কারের দাবি প্রচুর, একটা বড় কোম্পানির প্রয়োজন। তাই তিনি তখনকার সবচেয়ে বড় ব্যবসা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়নের কাছে গেলেন এবং প্রশ্ন করলেন তারা তার পেটেন্ট আর ছোট কোম্পানি কিনবে কিনা। তিনি সম্পূর্ণ ব্যাপারটার জন্য $1,00,000 চেয়েছিলেন। ওয়েস্টার্ন ইউনিয়নের প্রেসিডেন্ট তাকে ব্যঙ্গ করে ফিরিয়ে দিয়েছিল। তারা বলেছিল যে দামটা অর্থহীন, বাকিটা ইতিহাস। নতুন একটা মাল্টিবিলিয়ন ডলারের ব্যবসা শুরু হলো, AT&T। আলেকজান্ডার গ্র্যাহাম বেলের গল্প শেষ হবার ঠিক পরেই সেই দিন সান্ধ্যকালীন কাগজটা এসেছিল। তাতে আর একটা স্থানীয় কোম্পানির আয়তন ছোট করার খবর ছিল। কর্মীরা ক্রুদ্ধ হয়ে অভিযোগ করেছিল যে কোম্পানির মালিকানা অন্যায্য। একজন প্রায় 54 বছর বয়সীর ম্যানেজার চাকরি হারিয়ে তার স্ত্রী আর 2টি শিশুকে নিয়ে ওই কারখানায় উপস্থিত হয়েছিলেন আর রক্ষীদের কাছে মালিকদের সঙ্গে দেখা করার একটা সুযোগ চেয়ে অনুরোধ করেছিলেন। তিনি মালিকদের জিজ্ঞাসা করতে চেয়েছিলেন যে তাকে বরখাস্ত করার ব্যাপারটা তারা পুনর্বিবেচনা করবেন কিনা। তিনি সম্প্রতি একটা বাড়ি কিনেছিলেন আর সেটা হাতছাড়া হওয়াতে ভয় পাচ্ছিলেন। ক্যামেরা যার দয়াভিক্ষার মর্মান্তিক দৃশ্য ফোকাস করে পুরো পৃথিবীকে সেটা দেখাতে চেয়েছিল, বলা বাহুল্য আমার দৃষ্টি আটকে গিয়েছিল। আমি 1984 সাল থেকে পেশাগতভাবে পড়াচ্ছি। এই একটা দারুণ অভিজ্ঞতা এবং একই সঙ্গে পুরস্কারও। এটা একটা বিচলিত করার মতো পেশাও বটে, কারণ আমি হাজার ছাত্রদের পড়িয়েছি এবং আমি সবার মধ্যে, এমনকি আমার মধ্যেও একটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের সবার মধ্যেই বিস্ময়কর সম্ভাবনা আছে। আমরা সবাই সহজাত গুণ সম্পন্ন। তা সত্ত্বেও যে জিনিস আমাদের পিছিয়ে দেয় তা হলো আত্মদ্বন্দ্ব। প্রয়োজনীয় তথ্যের স্বল্পতা কিন্তু আমাদের পিছিয়ে দেয় না, আত্মবিশ্বাসের অভাবই আমাদের আটকে দেয়। কেউ কেউ অন্যদের থেকেও বেশি প্রভাবিত হয়। আমরা স্কুলের পাঠ শেষ করার পর উপলব্ধি করি যে কলেজ ডিগ্রি অথবা ভালো নম্বর এমন কিছু গুরুত্বপূর্ণ নয়। শিক্ষা জগতের বাইরে বাস্তব জগতে নম্বরের চেয়ে বেশি প্রয়োজন অন্য কিছু। লোকে একে সাহস, আত্মবিশ্বাস, বেপরোয়া ভাব, স্পর্ধা, বাহাদুরি দেখানো, ধূর্ততা, দুঃসাহস, ধৈর্য অথবা মেধা ইত্যাদি অনেক কিছু বলেন। এই উপাদান তা সে যে নামেই ডাকা হোক শেষ অবধি একজনের ভবিষ্যৎ নির্ধারণ করে। সেখানে স্কুলের নম্বরের বিশেষ ভূমিকা নেই। আমাদের প্রত্যেকের মধ্যেই এই সাহসিকতা, মেধা, দুঃসাহস ইত্যাদি চারিত্রিক গুণের একটা না একটা দিক আছে। আবার চারিত্রিক দুর্বলতার দিকটাও আছে। এমন মানুষ যে তেমন মনে করলে হাঁটু গেড়ে বসে ভিক্ষাও চাইতে পারে। ভিয়েতনামে মেরিন কোর্সের পাইলট হিসেবে 1 বছর থাকার পরে আমি আমার চরিত্রের দুটো দিকই গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলাম। একটা অন্যটা থেকে বেশি ভালো তাও নয়। তবুও একজন শিক্ষক হিসাবে আমি মনে করি ব্যক্তিগত প্রতিভার সবথেকে বড় অন্তরায় তার অত্যাধিক ভয় আর আত্মদ্বন্দ্ব। যখন দেখি ছাত্ররা উত্তরটা জানে কিন্তু উত্তরটার প্রতিক্রিয়া দেখানোর সাহস নেই, আমি হতাশ হই। বাস্তব জগতে অনেক সময় যে বুদ্ধিমান সেই এগিয়ে যায় না, তবে সাহসী অবশ্যই এগিয়ে যায়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলি, আর্থিক প্রতিভার জন্য দুটোই প্রয়োজন, প্রয়োগীয় জ্ঞান এবং সাহস। ভয় খুব বেশি হলে প্রতিভা চাপা পড়ে যায়। আমি আমার ক্লাসের ছাত্রদের ঝুঁকি নিতে, সাহসী হতে, তাদের প্রতিভা দিয়ে ভয়কে জয় করে ক্ষমতা অর্জন করতে অনুপ্রেরণা দিই। এটা কারোর জন্য কার্যকর হয়, আবার কাউকে শুধু ভয় পাইয়ে দেয়। আমি অনুভব করেছি বেশিরভাগ লোক অর্থের বিষয়ে নিরাপদেই খেলতে চায়। আমাকে প্রায়ই এ ধরনের প্রশ্ন শুনতে হয়, যেমন কেন ঝুঁকি নেব? কেন আমি আমার আর্থিক IQ গড়ে তোলা নিয়ে মাথা ঘামাবো? কেন আমি আর্থিকভাবে সাক্ষর বা জ্ঞানী হব? আমি উত্তর দিই, আরও বেশি বিকল্প পাওয়ার জন্য। সামনে বিরাট পরিবর্তন আসছে। আমি যেমন শুরু করেছিলাম তরুণ আবিষ্কারক আলেকজান্ডার গ্র্যাহাম বেলের গল্প দিয়ে, আগামী বছরগুলিতে ঠিক তার মতন অনেক মানুষ দেখা যাবে। বিল গেটসের মতন শত শত লোক থাকবেন আর সারা বিশ্বে প্রতি বছর মাইক্রোসফটের মতন দারুণ সফল কোম্পানিও সৃষ্টি হবে। আর সঙ্গে সঙ্গে আরও অনেক দেউলিয়া হওয়া, ছাঁটাই আর ডাউনসাইজিং, আয়তনে ছোট করাও চলতে থাকবে। তাহলে কেন আপনার আর্থিক IQ গড়ে তোলার জন্য মাথা ঘামাবেন? শুধু আপনি এর উত্তর দিতে পারবেন। তবুও আমি নিজে কেন এটা করেছি তা বলতে পারি। এই সময়টা বেঁচে থাকার জন্য খুবই উত্তেজনাপূর্ণ। আমি বরং পরিবর্তনকে ভয় না পেয়ে অভ্যর্থনা জানাব। আমি বেতন বৃদ্ধি হচ্ছে না বলে দুশ্চিন্তা না করে বরং কোটি কোটি টাকার রোজগারের চিন্তায় নিমগ্ন থাকব।
আমরা এক রোমাঞ্চকর যুগে বসবাস করছি, যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আজ থেকে বেশ কয়েক প্রজন্ম পরে লোকেরা এই সময়ের দিকে পিছন ফিরে দেখে বলবে যে ওই সময়টা এক অসম্ভব উত্তেজনাময় যুগ ছিল। পুরানোর মৃত্যু আর নতুনের জন্মের এই যুগ আলোড়নপূর্ণ এবং রোমাঞ্চকর। তাহলে আপনার আর্থিক আইকিউ গড়ে তোলার জন্য মাথা ঘামাবেন কেন? কারণ তা করলে আপনি খুব উন্নতি করবেন। তা না করলে এই সময়টা আপনার জয় ভীতিময় হয়ে উঠবে। এই সময় সাহসীরা এগিয়ে যাবে আর অন্যরা পুরনো ক্ষয়ধরা জীবনচক্র আঁকড়ে পড়ে থাকবে। ৩০০ বছর আগে জমিকেই ধন বলা হতো, তাই যে জমির মালিক ছিল সেই ছিল ধনের অধিকারী। তারপর এলো কারখানা আর উৎপাদন, আর আমেরিকার কর্তৃত্ব শুরু হলো। ব্যবসায়ীরা ধনের মালিক হলো। আজ তথ্যের যুগ। যে ঠিক সময় সবচেয়ে বেশি তথ্য পায় সেই ধনবান হয়। সমস্যা হচ্ছে পৃথিবীতে এই তথ্য আলোর গতিতে উড়ে বেড়ায়। এই নতুন ধনকে তাই সীমা দিয়ে বেঁধে রাখা যায় না, যেমন জমি বা কারখানাকে করা যেত। তাই পরিবর্তনও আরও দ্রুত আর আকস্মিক হবে। নতুন কোটিপতির সংখ্যা আকস্মিকভাবে বৃদ্ধি পাবে, তেমনি অনেকে পিছিয়েও পড়বে। আজকাল আমি কত লোককে সংগ্রাম করতে দেখি। এরা পুরনো জীবনযাত্রা, তারা পরিবর্তনে বাধা দেয়। আমি এমন অনেক লোকেদের জানি যারা চাকরি হারাচ্ছে, তাদের বাড়ি ছেড়ে দিতে হচ্ছে, আর এসবের জন্য তারা বুঝতে পারে না হয়তো তারা নিজেরাই সমস্যা। পুরনো ধারণাগুলো তাদের সবচেয়ে বড় দায়। এটা দায় কারণ তারা বুঝতে চায় না ওই ধারণা বা কর্মপন্থা হয়তো গতকাল সম্পত্তি ছিল, কিন্তু গতকালটা গত হয়েছে। এক দুপুরে আমার আবিষ্কারিত বোর্ড গেম ক্যাশ ফ্লোর সাহায্যে আমি ছাত্রদের বিনিয়োগ শেখাচ্ছিলাম। এক বন্ধু কাউকে সঙ্গে নিয়ে এসেছিল ক্লাসটাতে। এই বন্ধুর সম্প্রতি বিবাহ বিচ্ছেদ হয়েছিল, আর বিবাহ বিচ্ছেদের বন্দোবস্ত করতে গিয়ে প্রচুর ক্ষতি হয়েছিল। সে কয়েকটি প্রশ্নের জবাব খুঁজছিল। তার বন্ধু ভেবেছিল আমার ক্লাসটা হয়তো তাকে সাহায্য করতে পারে। খেলাটা তৈরি করা হয়েছিল পয়সা কি করে কাজ করে তা শেখাবার জন্য। খেলাটা খেলতে খেলতে তারা ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটের ক্রিয়া প্রতিক্রিয়া বুঝতে শেখে। তারা শেখে কিভাবে এই দুটির মধ্যে ক্যাশ ফ্লো হয়, আর শেখে ধনোপার্জনের পন্থা, অর্থাৎ সম্পদের তালিকা থেকে পর্যাপ্ত পরিমাণ মাসিক ক্যাশ ফ্লো হওয়া উচিত, যাতে তা মাসিক ব্যয় ভারের বেশি হয়। একবার এতে সফল হলে আপনি ইঁদুর দৌড় থেকে নিষ্কৃতি পাবেন আর ফাস্ট ট্র্যাকে প্রবেশ করতে পারবেন। আমি আগে বলেছি, কোনো লোক খেলাটা ঘৃণা করে, কেউ আবার পছন্দ করে, আর অন্যরা বক্তব্যটা বুঝতেই পারে না। এই ভদ্রমহিলা কিছু শেখার মূল্যবান সুযোগ হারিয়েছিলেন। প্রথমবার উনি একটা নৌকার ছবি দেওয়া ডু ড্যাট কার্ড টেনেছিলেন। প্রথমে তিনি খুশি হলেন, ও আমি একটা নৌকা পেয়েছি। তারপর যখন তার বন্ধু বোঝাতে চেষ্টা করছিল তার আয়ের স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটে সংখ্যার কী ভূমিকা আছে, তখন যেহেতু তার অঙ্ক বিষয়টা তার অপছন্দ ছিল, তাই তিনি বিরক্ত হয়ে পড়েছিলেন। যখন তার বন্ধু আয়ের স্টেটমেন্ট, ব্যালেন্স শিট আর মাসিক ক্যাশ ফ্লোর পারস্পরিক সম্পর্ক বোঝাচ্ছিল, টেবিলের বাকিরা প্রতীক্ষা করছিল। হঠাৎ যখন তিনি বুঝলেন সংখ্যা কিভাবে কাজ করে, তখন তিনি উপলব্ধি করলেন নৌকোটা তাকে জীবন্ত গিলে খাচ্ছে। পারে খেলায় তার ডাউন সাইজিংয়ের জন্য চাকরি হারায় এবং তার একটি সন্তানের জন্ম হয়। এটা তার কাছে একটা সাংঘাতিক খেলা হয়ে উঠেছিল। ক্লাসের শেষে তার বন্ধু আমার কাছে এসে বলল যে তার মেজাজ খুব বিগড়ে গেছে। উনি ক্লাসে এসেছিলেন বিনিয়োগ সম্বন্ধে শেখার জন্য, আর উনি দীর্ঘ সময় ধরে চলা এই বোকার মতন খেলাটা মোটেও পছন্দ করছেন না। তার বন্ধু ওই খেলায় তার নিজের দেয় অর্থ ফেরত চাইলেন। তাঁর মতে খেলাকে মানুষের ব্যক্তিগত প্রতিফলন মনে করা নেহাতি বোকামি। তৎক্ষণাৎ তার ফেরত দিয়ে দেওয়া হয় ও তিনি সেখান থেকে চলে যান। ১৯৮৪ থেকে স্কুল কর্তৃপক্ষ যা করে না, আমি তাই করে কোটি কোটি টাকা বানিয়েছি। স্কুলে বেশিরভাগ শিক্ষক বক্তৃতা দেয়। আমি ছাত্র হিসাবে বক্তৃতা অপছন্দ করতাম। আমার একঘেয়ে লাগতো আর অন্যমনস্ক হয়ে যেতাম। ১৯৮৪ থেকে আমি খেলা আর সিমিউলেশনের সাহায্য শেখানো শুরু করি। আমি সবসময় বয়স্ক ছাত্রদের খেলাকে তাদের বর্তমান জ্ঞান এবং জ্ঞানের প্রয়োজন তার প্রতিফলন হিসেবে দেখতে বলেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই খেলা মানুষের ব্যবহারের প্রতিফলন। তাই এটা একটা তাৎক্ষণিক ফিডব্যাক, অর্থাৎ প্রতিক্রিয়া। শিক্ষকের বক্তৃতার বদলে এখানে খেলাটাই একটা বক্তৃতা হয়ে যায়, যেটা আপনাকে ঠিক মনের মতন করেই ফিডব্যাক দেয়। ওই ভদ্রমহিলার বন্ধু পরে আমাকে ফোনে সব খবরাখবর জানিয়েছিলেন। তিনি বলেছিলেন তার বন্ধু ভালো আছেন এবং শান্ত হয়েছেন। ঠান্ডা মাথায় উনি এ খেলাটার আর ওর জীবনের মধ্যে সামঞ্জস্য দেখতে পেয়েছেন। যদিও তাঁর এবং তার স্বামীর নৌকা ছিল না, কিন্তু তাদের কাছে বাকি যা যা সম্ভব সে সব ছিল। তিনি বিবাহ বিচ্ছেদের পর রেগে গিয়েছিলেন দুটি কারণে।
এক, তার স্বামী কম বয়সে একটি মেয়ের সাথে পালিয়ে গিয়েছিল, আর দ্বিতীয়ত, বিয়ের ২০ বছর পরে তাদের বিশেষ সম্পত্তি ছিল না। ভাগ করে নেবার মতো তাদের কাছে প্রায় কিছুই ছিল না। তাদের ২০ বছরের বিবাহিত জীবন বেশ মজাদার ছিল, কিন্তু যা তারা জমাতে পেরেছেন তা হচ্ছে শুধু ১ টন ডুড্যাটস, অর্থাৎ আজে বাজে জিনিস। তিনি বুঝতে পেরেছেন তার সংখ্যা নিয়ে কাজ করায় আপত্তি। তার ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট ইত্যাদি না বুঝতে পারার লজ্জা থেকেই এসেছে। তিনি বিশ্বাস করতেন অর্থ পুরুষের কাজ। তিনি বাড়ির রক্ষণাবেক্ষণ করতেন, অতিথি আপ্যায়ন করতেন, আর তার স্বামী অর্থের দিকটা সামলাতেন। এখন তিনি নিশ্চিত যে তাদের বিবাহিত জীবনের শেষ ৫ বছর তিনি তার কাছ থেকে টাকাকড়ি লুকিয়ে রেখেছিলেন। তার এখন নিজের উপরেই রাগ হচ্ছে, কেননা তিনি অর্থের ব্যয় সম্বন্ধে এবং অবশ্যই ওই অন্য মহিলার বিষয়ে সচেতন হননি। ঠিক বোর্ড গেমের মতো পৃথিবীও আমাদের সবসময় তাৎক্ষণিক ফিডব্যাক, প্রতিফল দিচ্ছে। সচেতন ও সতর্ক থাকলে অনেক কিছু বোঝা ও শেখা যায়। বেশি দিনের কথা নয়, আমি আমার স্ত্রীকে অভিযোগ করেছিলাম ক্লিনাররা নিশ্চয়ই আমার প্যান্ট ছোট করে দিচ্ছে। আমার স্ত্রী শান্তভাবে হেসে আমার পেটে খোঁচা মেরে খবর দিয়েছিলেন প্যান্ট ছোট হয়ে যায়নি, অন্য কিছুর আয়তন বৃদ্ধি পেয়েছে আমার। ক্যাশ ফ্লো খেলাটা এমনভাবে তৈরি যা প্রতিটি খেলোয়াড়কে ব্যক্তিগত ফিডব্যাক দিতে পারে। আপনাকে নানা বিকল্প দেওয়া এর উদ্দেশ্য। আপনি যদি নৌকার কাঠটা টানেন আর এটা আপনাকে দেনায় দায় ফেলে, তাহলে প্রশ্ন হবে, এখন আপনি কি করতে চান? কতগুলো ভিন্ন ভিন্ন আর্থিক বিকল্প আছে? এটাই খেলোয়াড়দের চিন্তা করতে এবং নতুন আর বিভিন্ন আর্থিক বিকল্প উদ্ভাবন করতে শেখায়। এই খেলাটা ১০০০ জনের বেশি লোককে খেলতে দেখেছি। যেসব লোকেরা সবচেয়ে তাড়াতাড়ি র্যাট রেস থেকে বেরিয়ে আসে, তারা সংখ্যা বোঝে আর সৃজনশীল অর্থগত বুদ্ধির অধিকারী হয়। তারা বিভিন্ন আর্থিক বিকল্পগুলি বুঝতে পারে। সবচেয়ে বেশি দেরি হয় সেই সব লোকেদের যারা সংখ্যার সাথে পরিচিত নয়, আর প্রায়ই বিনিয়োগের ক্ষমতা বোঝে না। ধনী লোকেরা অনেক সময় সৃজনশীল হয়, তারা বিচার বিবেচনা করে ঝুঁকি নেয়। অনেক লোক ক্যাশ ফ্লো খেলার সময় খেলায় প্রচুর অর্থ লাভ করে, কিন্তু তারা জানে না এটা নিয়ে কি করবে। তাদের মধ্যে বেশিরভাগ মানুষ বাস্তব জীবনেও আর্থিকভাবে সফল হয়নি। মনে হয় সবাই তাদের ফেলে এগিয়ে যাচ্ছে, যদিও তাদের অর্থবল আছে, আর সেটা বাস্তব জীবনেও সত্যি। এমন অনেক লোক আছেন যারা প্রচুর অর্থবান, কিন্তু তারা আর্থিকভাবে সামনে এগোতে পারছেন না। আপনার বিকল্পকে সীমিত রাখা অনেকটা পুরনো ধ্যান ধারণা আঁকড়ে থাকার মতো। আমার হাই স্কুলের এক বন্ধু এখন ৩টে জায়গায় কাজ করে। ২০ বছর আগে সে আমার সহপাঠীদের মধ্যে সবচেয়ে ধনী ছিল। যখন স্থানীয় চিনির কারখানা বন্ধ হয়ে গেল, সে যে কোম্পানির জন্য কাজ করত সেটাও ওই কারখানার সাথে বন্ধ হয়ে গেল। তার মাথায় শুধু একটা বিকল্প ছিল, সেই পরাতনী বিকল্প, অর্থাৎ আরও পরিশ্রম করে কাজ করুন। এখন সমস্যা ছিল, তিনি তার পুরনো কোম্পানির সমকক্ষ উচ্চ পদে চাকরি পেলেন না। ফলে তিনি এখন যে চাকরিগুলো করছেন তার জন্য তার শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি আর মাইনে অনেক কম। জীবনধারণের জন্য যথেষ্ট রোজগার করতে তিনি এখন ৩টে চাকরি করছেন। আমি লোকেদের অভিযোগ করতে শুনেছি ক্যাশ ফ্লো খেলতে খেলতে সঠিক সুযোগের কার্ডটা তাদের হাতে আসে না, তাই তারা বসে আছে। আমি জানি বাস্তব জীবনেও অনেকে তাই করে, তারা অপেক্ষা করে সঠিক সুযোগের। আমি এও দেখেছি যে অনেক সময় লোকেরা ঠিক সুযোগের কার্ডটা পেয়েছে, অথচ তখন তাদের হাতে যথেষ্ট অর্থ নেই। তখন তারা অভিযোগ করে যে তারা ইঁদুর দৌড় থেকে বেরিয়ে যেতে পারত যদি তাদের আরও পয়সা থাকত। তারা বাধ্য হয়ে ওখানে বসে আছে। আমি এমন লোক জানি যারা বাস্তবে তাই করে। তারা সব বড় বড় ব্যবসায়িক লেনদেন প্রত্যক্ষ করে, কিন্তু তাদের অর্থ নেই। আবার এমন লোকও আছে যারা একটা বিরাট সুযোগের কাঠ টেনেছে, জোর গলায় পড়ে শুনিয়েছে, কিন্তু তাদের কোনো ধারণা নেই যে এটা একটা বড় সুযোগ। তাদের অর্থ আছে, সময়টাও ঠিক, তাদের কার্ডটাও আছে, কিন্তু তাদের কাছে যে সুযোগগুলো আছে তারা সেগুলি দেখতে পাচ্ছে না। তাদের ইঁদুর দৌড় থেকে নিষ্কৃতি পেতে আর্থিক পরিকল্পনায় কিভাবে যে একটা প্রয়োগ করা যায় তারা দেখতে পাচ্ছে না। আমি দেখেছি অন্যান্য সবার চেয়ে এরকম লোকের সংখ্যা সবচেয়ে বেশি। বেশিরভাগ লোক তাদের জীবনকালের সর্বশ্রেষ্ঠ সুযোগটি দেখেও চিনতে পারে না। ১ বছর পরে তারা এই ব্যাপারে সজাগ হয়, তবে তখন বাকিরা সবাই ধনী হয়ে গেছে। আর্থিক মেধা মানে একাধিক বিকল্প। যদি আপনার সামনে সুযোগ না আসে, আপনার আর্থিক অবস্থার উন্নতি করার জন্য কি করতে পারেন? যদি একটা সুযোগ আপনার হাতের মুঠোয় এসে যায়, অথচ আপনার কাছে অর্থ নেই, এদিকে ব্যাংকও আপনার সাথে কথা বলতে নারাজ, আপনি সুযোগটা সদ্ব্যবহার জন্য কি করতে পারেন? আপনার বিচক্ষণ অনুমান যদি ভুল হয় আর আপনি যার ভরসায় ছিলেন তা যদি না হয়, আপনি কি করে শূন্যকে কোটিতে পরিণত করবেন? তাকেই বলে অর্থগত বুদ্ধিমত্তা। কি হবে তা তেমন জরুরি নয়।
যা জরুরি তা হল শূন্যকে কোটিতে পরিণত করতে আপনি কতগুলো ভিন্ন ভিন্ন আর্থিক সমাধান উদ্ভব করতে পারেন। আর সেখানেই বোঝা যায় আর্থিক সমস্যার সমাধানে আপনি কতটা সৃজনশীল। বেশিরভাগ লোক শুধু একটাই সমাধান জানে, আরও পরিশ্রম করে কাজ করুন, অর্থ জমান আর ধার করুন। তাহলে আপনি আপনার আর্থিক বুদ্ধিমত্তা বাড়াতে চাইবেন কেন? কারণ আপনি নিজের ভাগ্য নিজে তৈরি করে এমন মানুষ হতে চান। যা ঘটে আপনি তা গ্রহণ করেন আর এটাকে আরও উন্নত করেন। খুব কম লোক বোঝে যে ভাগ্য সৃষ্টি করা যায়, ঠিক যেমন অর্থ। আর আপনি যদি আরও ভাগ্যবান হতে চান আর অর্থ উপার্জন করতে চান, আরও পরিশ্রম করার বদলে আপনার আর্থিক জ্ঞান থাকা গুরুত্বপূর্ণ। আপনি যদি ঠিক ঘটনা ঘটার জন্য অপেক্ষমান লোক হতে চান, তাহলে দীর্ঘ সময় অপেক্ষা করতে পারেন। এটা অনেকটা যাত্রা করার আগেই আগামী 5 মাইলের সব ট্রাফিক লাইট সবুজ থাকবে এই আশায় অপেক্ষা করার মতন। যখন মাইক আর আমি অল্প বয়সী ছিলাম, আমার ধনবান বাবা আমাদের সবসময় বলতেন, অর্থই সারসত্য নয়। আমাদের ধনবান বাবা মাঝে মাঝে মনে করিয়ে দিতেন সেই প্রথম যখন আমরা একসাথে প্লাস্টার অফ প্যারিস থেকে মুদ্রা বানাতে শুরু করেছিলাম, তখনই আমরা অর্থের গোপন রহস্যের খুবই কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। গরিব আর মধ্যবিত্ত শ্রেণীর অর্থের জন্য কাজ করে। তিনি বলতেন, ধনীরা অর্থ সৃষ্টি করে। অর্থকে তুমি যত সবকিছু ভাববে, তত বেশি তুমি তার জন্য পরিশ্রম করবে। তোমরা যদি একবার বুঝতে পারো যে অর্থ সব নয়, তোমরা আরও ধনী হয়ে যাবে। এটা তাহলে কি? মাইক আমি প্রায় এই প্রশ্নটা করতাম। অর্থ যদি সবকিছু না হয়, তাহলে কি? এটা একরকমের বোঝাপড়া বা চুক্তি। ধনবান বাবা এইটুকুই বলতেন, আমাদের সকলের সবচেয়ে ক্ষমতাবান সম্পত্তি হল আমাদের বুদ্ধি। এটাকে যদি ভালো করে প্রশিক্ষণ দেওয়া হয়, মুহূর্তকালেই এটা প্রচুর ধন সৃষ্টি করতে পারে, যা 300 বছর আগেকার রাজা রানীদেরও স্বপ্নের অতীত। আবার একটা প্রশিক্ষণহীন মনোভাব চরম দারিদ্র্য সৃষ্টি করতে পারে, যা পুরুষানুক্রমে চলতে থাকে। তাদের পরিবারকেও এই দারিদ্রতার শিক্ষা দিয়ে ছাড়ে। তথ্যের যুগে কল্পনাতীতভাবে অর্থ বৃদ্ধি হচ্ছে। কেউ কেউ অসাধারণ ধনী হয়ে যাচ্ছে শূন্য থেকে, শুধু ধ্যান ধারণা আর চুক্তির সাহায্যে। যেসব লোকেরা স্টক আর বিনিয়োগের ব্যবসা করে জীবন চালায়, তাদের জিজ্ঞাসা করলে জানবেন তারা সব সময় একই রকম হতে দেখছে। প্রায় মুহূর্তের মধ্যে কিছু না থেকে কোটি কোটি টাকা তৈরি হয়। আর কিছু না বলতে আমি বোঝাতে চাই কোনো টাকার লেনদেন ছাড়াই। এটা হয় চুক্তির মধ্যে দিয়ে। বাণিজ্য ক্ষেত্রে এটা হাতের ইঙ্গিতে বা লিসবনের এক ব্যবসায়ীর স্ক্রিনে টরন্টোবাসী ব্যবসায়ীর স্ক্রিন থেকে একটা ব্লিপে, যা আবার লিসবনে ফিরে আসে। ফোন মারফত আমার ব্রোকারকে কিনতে বলা আর পরমুহূর্তেই বিক্রি করতে বলা। এক্ষেত্রে পয়সার হাত বদল হয়নি, শুধু চুক্তি হয়েছে। তাহলে আপনার আর্থিক বুদ্ধিমত্তা গড়ে তুলবেন কেন? শুধু আপনিই তার উত্তর দিতে পারেন। আমি আপনাকে বলতে পারি কেন আমি আমার বুদ্ধির এই দিকটা গড়ে তুলছি। আমি এটা করছি কারণ আমি দ্রুত অর্থ করতে চাই। আমার প্রয়োজন আছে বলে নয়, কিন্তু আমি চাই বলে। এটা একটা আকর্ষণীয় শিক্ষা প্রণালী। আমি আমার আর্থিক আইকিউ গড়ে তুলতে চাই কারণ আমি পৃথিবীর সবচেয়ে দ্রুততম আর সবচেয়ে বড় খেলায় অংশীদার হতে চাই। সেই যুগের অংশ হতে চাই যেখানে মানুষ নির্লজ্জভাবে বুদ্ধি দিয়ে কাজ করে, তাদের শরীর বা কায়িক শ্রম দিয়ে নয়। তাছাড়া এখানেই সব কর্মকাণ্ড হচ্ছে। এরকমই হচ্ছে। এটা প্রগতির পথ। ভয়ঙ্করও বটে, তবে মজাদারও। তাই আমি আমার সবচেয়ে শক্তিশালী সম্পদের বিকাশ করছি। আমার আর্থিক বুদ্ধিমত্তাতে বিনিয়োগ করছি। যারা সাহস করে সামনে এগিয়ে যাচ্ছে, আমি তাদের সাথে চলতে চাই। আমি যারা পিছনে পড়ে রইল, তাদের সাথে থাকতে চাই না। আমি আপনাদের পয়সা তৈরির একটা সরল উদাহরণ দেব। 1990-এর প্রথম দিকে ফিনিক্সের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল। আমি গুড মর্নিং আমেরিকা টিভি শোটা দেখছিলাম। এতে একজন ফিনান্সিয়াল প্ল্যানার এসে নৈরাশ্যজনক ভবিষ্যৎবাণী করতে শুরু করলেন। তার উপদেশ ছিল, অর্থ বাঁচাও, প্রতি মাসে $100 রাখুন আর 40 বছরে আপনি একজন কোটিপতি হয়ে যাবেন। ঠিক আছে, প্রতি মাসে অর্থ সঞ্চয় একটা নির্ভেজাল আইডিয়া। এটা একটা বিকল্প, যে বিকল্পটায় বেশিরভাগ লোক সম্মত। সমস্যাটা হচ্ছে এটা ব্যক্তিকে বাস্তবটা দেখতে দেয় না। তারা তাদের পয়সায় আরও অনেক গুরুত্বপূর্ণ বৃদ্ধির সুযোগ হারায়। সমাজ তাদের পাশ কাটিয়ে এগিয়ে যায়। যেমন আমি বলছি, দেশের অর্থব্যবস্থা তখন খুব খারাপ ছিল। বিনিয়োগকারীদের জন্য এ একদম সঠিক বাজার পরিস্থিতি। আমার অর্থের একটা বড় অংশ স্টক মার্কেট আর অ্যাপার্টমেন্ট হাউসে বিনিয়োগ করা ছিল। আমার ক্যাশ তাই কম ছিল, কারণ সবাই শেয়ার দিয়ে দিচ্ছে আর আমি কিনছি। আমি সঞ্চয় করছিলাম না, আমি বিনিয়োগ করছিলাম।
আমার স্ত্রীর আর আমার মিলিয়ন ডলারের চেয়েও বেশি ক্যাশ দ্রুত ঊর্ধ্বগামী মার্কেটে কাজ করছিল। এটা বিনিয়োগ করার সবচেয়ে ভালো সুযোগ ছিল। অর্থনৈতিক অবস্থা ছিল শোচনীয়। আমি কিছুতেই এই ছোট ছোট কেনাবেচাগুলো এড়িয়ে যেতে পারছিলাম না। যে বাড়িগুলো একসময় $1,00,000 ছিল, এখন তা $75 দাঁড়িয়েছে। কিন্তু স্থানীয় রিয়েল এস্টেটের অফিসে ব্যবসা করার বদলে আমি ব্যবসা শুরু করলাম দেউলিয়া অ্যাটর্নির অফিসে অথবা আদালতের সিঁড়িতে। এইসব জায়গায় যে বাড়ির দাম ছিল $75,000, তা কখনো $20,000 বা তার থেকেও কম দামে কেনা যেত। আমার এক বন্ধু আমাকে $2,000 90 দিনের জন্য ধার দিয়েছিল। তার উপর $200 সুদ ছিল। আমি অ্যাটর্নিকে ক্যাশিয়াস চেক দিয়ে দিয়েছিলাম। যখন এই অধিগ্রহণ চলছে, আমি কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম $75,000 বাড়ি শুধু $60,000 পাওয়া যাচ্ছে। তার জন্য তৎক্ষণাৎ নগদ দিতে হবে না। ফলে এক নাগাড়ে ফোন বেজে চলেছিল। ভাবি ক্রেতাদের বাছা হয়েছিল, আর একবার যখন সম্পত্তিটা আইনত আমার হয়ে গেল, সমস্ত সম্ভাব্য ক্রেতারা বাড়িটা দেখার অনুমতি পেয়েছিল। বাড়িটা কয়েক মিনিটের মধ্যে বিক্রি হয়ে গিয়েছিল। আমি $2,500 প্রসেসিং ফি চেয়েছিলাম, যা তারা বেশ খুশি হয়ে দিয়েছিল। এরপর আইনত নাম পরিবর্তনের কাজ শুরু হয়ে গিয়েছিল। আমার বন্ধুর $2,000 অতিরিক্ত $200 সহ আমি ফিরিয়ে দিলাম। সে খুশি, যারা বাড়ি কিনেছে তারাও খুশি, আর আমিও খুশি। আমি একটা বাড়ি $60,000 বিক্রি করেছি, যার জন্য আমার মাত্র $20,000 দাম দিতে হয়েছে। আমার সম্পত্তি তালিকার অর্থ থেকে $40,000 সৃষ্টি হল ক্রেতার প্রত্যক্ষ রূপে, আর সম্পূর্ণ কাজটার সময় মাত্র 5 ঘন্টা। এখন আপনি যেহেতু আর্থিকভাবে স্বাক্ষর আর সংখ্যা পড়তে পারেন, আমি আপনাকে দেখাবো কেন এটা অর্থ আবিষ্কারের দৃষ্টান্ত স্বরূপ। বাজারের এরকম হতাশাজনক অবস্থায় আমার স্ত্রী আর আমি আমাদের অবসর সময় এরকম সরল আদান প্রদান করতে পেরেছিলাম, যখন আমাদের বেশিরভাগ অর্থ অপেক্ষাকৃত বড় সম্পত্তি আর স্টক মার্কেটে লাগানো হয়েছিল। আমরা ওই 6টা কেনা, তৈরি করা আর বিক্রির আদান প্রদান করে $1,90,000 বেশি অর্থ সম্পত্তি হিসাবে 10% সুদে সৃষ্টি করতে পেরেছিলাম, অর্থাৎ বছরে মোটামুটি $19,000 রোজগারের সমান। এর বেশিরভাগই আমাদের নিজস্ব কর্পোরেশনের মাধ্যমে সুরক্ষিত ছিল। এই বছরে $19,000 অনেকাংশই আমাদের কোম্পানির গাড়ি, গ্যাস, বেড়ানো, ইন্স্যুরেন্স, ক্লায়েন্টের সাথে ডিনার আর অন্য বিষয়ে খরচ করা হতো। যখন সরকার রোজগারের ট্যাক্স বসানোর সুযোগ পেত, ততক্ষণে এগুলো আইন অনুমোদিত ট্যাক্সের আগে ব্যয়স্বরূপ খরচ হয়ে গেছে। এটা অর্থ আবিষ্কারের, সৃষ্টি করা ও আর্থিক বুদ্ধিমত্তা দিয়ে সেই অর্থ সুরক্ষিত রাখার একটা সহজ সরল উদাহরণ। নিজেকে জিজ্ঞাসা করুন, $1,90,000 সঞ্চয় করতে কতদিন লাগবে? ব্যাংক কি আপনার অর্থের 10% সুদ দেবে? চুক্তিপত্র 30 বছর বৈধ। আশা করি তারা যেন কখনো $1,90,000 না দেয়। তারা যদি মূলধনটা দিয়ে দেয়, আমাকে ট্যাক্স দিতেই হবে। তাছাড়া 30 বছর ধরে $19,000 করে দিয়ে গেলে মোট 5 লাখ চেয়ে একটু বেশি আয় হয়। আমাকে লোকেরা প্রশ্ন করেছে, যদি ওই লোকটি অর্থ না দেয় তাহলে কি হবে? এমনটি যদি বাস্তবে ঘটে, আর তা ভালো খবর। 1994 থেকে 1997 সাল পর্যন্ত ফিনিক্স সিটিতে রিয়েল এস্টেটের বাজার পুরো দেশের মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী ছিল। সেই $60,000 বাড়ি কিনে তা বিক্রি করা হয়েছিল $70,000। আর একবার $2,500 নেওয়া হয়েছিল লোন প্রসেসিং ফি হিসাবে। নতুন ক্রেতার তখনও এটা খুব সস্তার লেনদেন মনে হয়েছিল, আর এই প্রক্রিয়া অনবরত প্রয়োগ করা হয়। প্রথমবার আমি যখন বাড়ি বিক্রি করেছিলাম, আমি শুধু $2,000 ফেরত দিয়েছিলাম। এই আদান প্রদানে প্রায়োগিকভাবে আমার কোনো পয়সা দিতে হয়নি। আমার বিনিয়োগ থেকে রিটার্ন বা ফেরত হয়েছিল অনন্ত। এটা একটা শূন্য থেকে প্রচুর উপার্জনের উদাহরণ। দ্বিতীয় আদান প্রদানে যখন বাড়ি আবার বিক্রি করা হলো, আমি $2,000 আমার পকেটে রেখেই দিতাম, আর দেনার মেয়াদ 30 বছর বাড়িয়ে দিতাম। যদি আমাকে টাকা বানাবার জন্য টাকা দেওয়া হয়, তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট ROI কত হবে আমি জানি না, কিন্তু আমি নিশ্চিত যে এটা প্রতি মাসে $100 জমানোর থেকে বেশি। বাস্তবে $150 রোজগার করে তার উপর ট্যাক্স দিয়ে $100 হাতে পাওয়া যায়, যেটা 40 বছর ধরে 5% সুদে জমাতে হচ্ছে। এই 5% সুদের উপর আবার আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। এটা খুব বুদ্ধিমানের কাজ নয়। এটা নিরাপদ হতে পারে, কিন্তু বুদ্ধির পরিচয় নয়। আজকে 1997-তে যখন আমি এই বই লিখছি, বাজারের অবস্থা 5 বছর আগের তুলনায় সম্পূর্ণ বিপরীত। ফিনিক্সের রিয়েল এস্টেটের বাজার ইউএসের ঈর্ষার কারণ। যে বাড়িগুলো আমরা $60,000 বিক্রি করেছিলাম,
এখন সেগুলো মূল্য $1,10,000 সমান। কিছু পূর্ব চুক্তির সুযোগ এখনও পাওয়া যাচ্ছে, কিন্তু এটা আমার একটা মূল্যবান সম্পত্তি, অর্থাৎ আমায় সময় নষ্ট করে খুঁজে বার করতে হবে। ওগুলো এখন খুবই অল্প। কিন্তু আজও হাজার হাজার ক্রেতা এই ধরনের বেচাকেনার খোঁজ করে বেড়াচ্ছে, অথচ অল্প কিছু বেচাকেনার সুযোগে আর্থিক লাভের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। বাজারের পরিবর্তন হয়ে গেছে। এখন সম্পদ তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে অন্যান্য সুযোগ। আপনি এটা এখানে করতে পারেন না। এটা আইন বিরুদ্ধ। আপনি মিথ্যে কথা বলছেন। আমি প্রায় এ ধরনের মন্তব্য শুনি। কিন্তু ওটা কিভাবে করতে হয় আমাকে দেখিয়ে দিতে পারেন কি? এমন মন্তব্য কমই শোনা যায়। অঙ্কটা সোজা। অ্যালজেব্রা বা ক্যালকুলাসের প্রয়োজন নেই। আমি বেশি লিখি না, কারণ এসক্রো কোম্পানি আইন সংক্রান্ত সমস্ত আদান প্রদান এবং লেনদেনের দেখাশোনা ও পরিচালনা করে। আমার ছাদ মেরামত করতে হয় না অথবা টয়লেট খুলতে হয় না, কারণ মালিকরা সেটা করে। তাদের বাড়ি। মাঝে মধ্যে কেউ অবশ্য পাওনা মেটায় না, তবে সে তো খুবই ভালো, কারণ তারা দেরি করলে আলাদা ফি দিতে হয় অথবা তারা বাড়ি ছেড়ে চলে যায় আর সম্পত্তিটা আবার বিক্রি করা হয়। আদালতের কার্যপ্রণালী সেসবের দেখাশোনা করে। আপনার এলাকায় এটা কার্যকর নাও হতে পারে। বাজারের অবস্থা অন্য হতে পারে। কিন্তু এই উদাহরণটা দেখে বোঝা যায় কিভাবে সরল অর্থনৈতিক কার্যপ্রণালী অত্যন্ত অল্প পয়সায় কম ঝুঁকি নিয়ে হাজার হাজার ডলার সৃষ্টি করতে পারে। অর্থ যে শুধু একটা চুক্তি, এটা তারই উদাহরণ। মাধ্যমিক স্কুলের বিদ্যায় যে কেউ এটা করতে পারে। তবুও বেশিরভাগ লোক তা করবে না। বেশিরভাগ লোক গতানুগতিক উপদেশ শুনবে। পরিশ্রম করে কাজ করো, অর্থ জমাও। প্রায় ৩০ ঘন্টা কাজ করার পর মোটামুটি $1,90,000 সম্পত্তি সৃষ্টি হয়েছিল, আর কোনো ট্যাক্স দিতে হয়নি। আপনার কোনটা কঠিন মনে হচ্ছে? ১. পরিশ্রম করে কাজ করুন। ৫০% ট্যাক্স দিন, যা বাকি থাকে সঞ্চয় করুন। সঞ্চিত ধনে ৫% সুদ পাওয়া যায়, তাতেও ট্যাক্স নেওয়া হয়। সময় নিয়ে আপনার অর্থনৈতিক বুদ্ধি গড়ে তুলুন, আর আপনার মস্তিষ্কের ক্ষমতা আর সম্পত্তির ক্ষমতা প্রয়োগ করুন। এর সাথে বিকল্প ১ ব্যবহার করে $1,90,000 জমাতে আপনার যা সময় লেগেছে সেটা যোগ করুন, কারণ সময় আপনার একটা প্রধান সম্পত্তি। এখন আপনি হয়তো বুঝতে পারবেন, যখন আমি বাবা মাদের বলতে শুনি, আমার সন্তান স্কুলে ভালো করছে আর ভালো শিক্ষা পাচ্ছে, আমি যেন নীরবে মাথা নাড়ি। এটা ভালো হতে পারে, কিন্তু এটাই কি যথেষ্ট? আমি জানি উপরোক্ত বিনিয়োগ কৌশল একটা ছোট উদাহরণ ব্যবহার করা হয়েছে। ছোট কিভাবে বৃহৎ হয়ে উঠতে পারে তা বোঝানোর জন্য এই উদাহরণ ব্যবহার করা হয়েছে। আমার সাফল্য দৃঢ় অর্থগত বুনিয়াদের গুরুত্বকে প্রতিফলিত করে, যেটা শুরু হয়েছিল অর্থ সংক্রান্ত সুদৃঢ় শিক্ষা দিয়ে। আমি এটা আগে বলেছি, কিন্তু এটা পুনরায় উল্লেখযোগ্য অর্থগত বুদ্ধির ৪টি প্রধান প্রায়োগিক দক্ষতার সমন্বয়ে তৈরি। ১. আর্থিক সাক্ষরতা। সংখ্যা পড়বার ক্ষমতা। ২. বিনিয়োগের রণনীতি, অর্থ দিয়ে অর্থোপার্জন। ৩. বাজার, সরবরাহ আর চাহিদা। বাজার যা চেয়েছিল আলেকজান্ডার গ্র্যাহাম বেল তাই দিয়েছেন। বিল গেটসও তাই। একটা $৭৫,০০০ বাড়ি $৬০,০০০ বিক্রি করা হয়েছিল, অথচ তার খরচ পড়েছিল $২০,০০০। এও বাজার কর্তৃপক্ষ সৃষ্ট একটা সুযোগ বাজেয়াপ্ত করার ফল। কেউ কিনছে, আবার কেউ বিক্রি করছে। ৪. আইন, অ্যাকাউন্টিং, কর্পোরেট, রাজ্য আর জাতীয় নিয়মকানুন সম্পর্কে সচেতনতা। আমি আইন মাফিক খেলতে বলি। ছোট ছোট বাড়ি কেনা, বৃহদাকার অ্যাপার্টমেন্ট কেনা, কোম্পানি, স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড, মহামূল্যবান ধাতু, বেসবল কেনা বা যে কোনো জিনিস কেনা এবং তার সাহায্যে ধনোপার্জনের প্রয়াসে সাফল্যের জন্য এই মূল ভিত্তি বা এইসব কর্মদক্ষতা সমন্বয়ের প্রয়োজন। ১৯৯৬-এর মধ্যে রিয়েল এস্টেটের বাজার আবার জমে উঠল, আর সবাই এতে ঢুকে পড়ল। স্টক মার্কেটও ক্রয় বিক্রয় বৃদ্ধি পাচ্ছিল, আর সবাই এতে প্রবেশ করছিল। ইউএসের অর্থনীতি আবার নিজের পায়ে দাঁড়াচ্ছিল। আমি ১৯৯৩-এ বিক্রি করা শুরু করেছিলাম, আর এখন পেরু, নরওয়ে, মালয়েশিয়া আর ফিলিপিন্সে বেড়াচ্ছি। বিনিয়োগে পরিবর্তন হয়েছিল। কেনাকাটার ব্যাপারে আমরা সত্যিকারের রিয়েল এস্টেট বাজারের বাইরে ছিলাম। এখন আমি শুধু দেখছিলাম সম্পত্তি তালিকায় মূল্য বাড়ছে। হয়তো এ বছরের শেষে বিক্রি করা শুরু করতে হবে। এটা হয়তো নির্ভর করবে কংগ্রেসে পাশ করা কিছু আইনের পরিবর্তনের উপর। আমার মনে হয় এই ৬টা ছোট বাড়ির কেনাবেচায় কয়েকটা হয়তো বিক্রি শুরু হবে, আর $৪০,০০০ নগদে পরিবর্তন করতে হবে। আমার অ্যাকাউন্ট্যান্টকে ফোন করে নগদের জন্য তৈরি থাকতে আর এটা রক্ষা করার উপায় খুঁজে রাখতে বলতে হবে। আমি যে কথাটা বোঝাতে চাইছি তা হলো বিনিয়োগ আসবে, আবার যাবেও। বাজার উঠবে, পড়বে, অর্থনীতি উন্নতি হবে, আবার ভেঙে পড়বে। এগুলো চলতেই থাকবে। জীবনের প্রতিদিন
পৃথিবী আপনাকে জীবনে একবার পাওয়া যায় এমন এক সুবর্ণ সুযোগ দিয়ে চলেছে, কিন্তু প্রায় আমরা সেগুলো দেখতে পাই না। কিন্তু ওগুলো রয়েছে, আর যত বেশি সুযোগ হবে যা আপনাকে আর আপনার পরিবারকে পুরুষানুক্রমে আর্থিকভাবে সুনিশ্চিত হতে সাহায্য করবে, তাহলে কেন আপনার আর্থিক বুদ্ধি গড়ে তোলা নিয়ে মাথা ঘামাবেন? আবার শুধু আপনি এর উত্তর দিতে পারেন। আমি জানি আমি কেন শেখা আর গড়ে তোলায় মন দিয়েছি। আমি করছি কারণ আমি জানি পরিবর্তন আসছে। আমি বরং পরিবর্তনকে স্বাগত জানাব, অতীতকে আঁকড়ে থাকব না। আমি জানি বাজার স্ফীত হবে, বাজার ভেঙে পড়বে। আমি আমার আর্থিক বুদ্ধির আকার বৃদ্ধি করব, কারণ আমি জানি একবার বাজার পরিবর্তনে কিছু লোক চাকরির জন্য ভিক্ষা করতে থাকবে। ইতিমধ্যে অন্যেরা জীবনের দেওয়া সেই সুযোগ তুলে নেবে আর তাকে 1 মিলিয়নে পরিণত করবে। আমাদের সবাইকে মাঝে মাঝে সেই সুযোগ দেওয়া হয়। সেটাই হলো আর্থিক বুদ্ধিমত্তার প্রতীক। আমাকে প্রায় সেই সুযোগগুলোর সম্বন্ধে জিজ্ঞাসা করা হয় যেগুলো আমি মিলিয়নে পরিণত করেছি। ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত বিনিয়োগের উদাহরণ ব্যবহার করতে আমি দ্বিধাবোধ করি। আমি দ্বিধাবোধ করি কারণ এটা দমভক্তি অথবা নিজের ঢাক নিজে পেটানো মনে হবে। সেটা আমার উদ্দেশ্য নয়। বোঝানোর সুবিধার জন্য আমি শুধু সংখ্যা ও কালানুক্রমে কিছু সহজ ও সত্যিকার কেস উদাহরণস্বরূপ ব্যবহার করি। আর্থিক বুদ্ধিমত্তার 4টি স্তম্ভের সাথে আপনি যত ঘনিষ্ঠভাবে পরিচিত হবেন, এটা তত সহজ লাগবে। ব্যক্তিগতভাবে আমি আর্থিক বৃদ্ধির জন্য প্রধানত 2টি মাধ্যম ব্যবহার করি: রিয়েল এস্টেট আর ছোট স্টক। রিয়েল এস্টেটকে আমার ভিত্তি হিসেবে ব্যবহার করি। প্রতিদিন আমার সম্পত্তি থেকে ক্যাশ ফ্লো হয় আর মাঝে মাঝে দাম বেড়ে যায়। ছোট স্টকগুলো দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। আমি নিজে যা যা করি তাই করতে বলছি না। উদাহরণই। যদি সুযোগটা বেশ জটিল মনে হয় আর আমি বিনিয়োগটা বুঝতে না পারি, তাহলে আমি বিনিয়োগ করি না। আর্থিক সাফল্যের জন্য সোজা অঙ্ক আর সাধারণ বুদ্ধি, এই দুটোরই প্রয়োজন। উদাহরণ ব্যবহার করার 5টা কারণ আছে। 1. লোকেদের আরও শেখার প্রেরণা দেবার জন্য। 2. লোকেদের জানাতে যে ভিত্তি যদি দৃঢ় হয় তাহলে এটা করা সহজ। 3. সকলকে বোঝানো যে কেউই প্রচুর ধন উপার্জন করতে পারে। 4. আপনার উদ্দেশ্য সাধারণের হাজার বিকল্প আছে তা দেখাতে। 5. দেখাতে যে এটা রকেট বিজ্ঞান নয়। 1989-এ ওরেগন পোর্টল্যান্ডের এক সুন্দর পাড়ার মধ্যে দিয়ে আমি জগ করতাম। এই শহরতলিতে ছিল ভারী সুন্দর সুন্দর জিঞ্জার ব্রেড বাড়ি। বাড়িগুলো ছোট্ট আর সুন্দর। আমার মনে হতো যে কোনো সময় রেড রাইডিং হুড লাফাতে লাফাতে বেরিয়ে আসবে আর ফুটপাত ধরে ওর দিদিমার বাড়ি যাবে। এখানে চারিধারে তখন বিক্রির জন্য বোর্ড দেখা যেত। কাঠের বাজারের অবস্থা সাংঘাতিক। স্টক মার্কেট ভেঙে পড়েছে আর অর্থনীতির অবস্থা খুব নিরাশাজনক। আমি লক্ষ্য করেছিলাম একটা রাস্তায় বেশ কদিন যাবৎ, অর্থাৎ বাকি বাড়িগুলির বহু আগে থেকে বিক্রির জন্য সংকেত ঝুলছে। বাড়িটা দেখে পুরনো মনে হচ্ছিল। এর পাশ দিয়ে জগ করতে গিয়ে একদিন আমার এক মালিকের সঙ্গে দেখা হলো। তিনি বিপদে পড়েছেন মনে হচ্ছিল। আপনি বাড়ির জন্য কত চাইছেন? আমি জিজ্ঞাসা করলাম। বাড়ির মালিক মুখ ঘুরিয়ে দুর্বলভাবে হাসলেন। আমাকে একটা দামের প্রস্তাব দিন, তিনি বললেন। 1 বছরের ওপর এটা বিক্রির জন্য আছে। এখনও কেউ দেখতেও আসে না। আমি দেখব, আমি বললাম। আর আধ ঘন্টা বাদে তিনি যত চাইলেন তার থেকে $20,000 কম দামে বাড়িটা কিনে নিলাম। এটা একটা সুন্দর ছোট 2 শোবার ঘরের বাড়ি, যার সব জানালায় জিঞ্জার ব্রেড ঝালর দেওয়া। বাড়িটার রং হালকা নীল, যাতে ছাই রঙের ছোঁয়াচ লাগা। আর এটা তৈরি হয়েছে 1930-তে। বাড়ির ভিতরে একটা সুন্দর পাথরের ফায়ারপ্লেস আর ছিল 2টো ছোট ছোট শোবার ঘর। ভাড়া দেবার জন্য আদর্শ বাড়ি। আমি $45,000 দিয়ে বাড়িটা কিনলাম। মালিককে $5,000 নগদ দিয়েছিলাম। বাড়িটার আসল মূল্য ছিল $65,000। কেউ কিনতে চাইছিল না। মালিক 1 সপ্তাহের মধ্যে বাড়ি ছেড়ে দিলেন। মুক্তি পেয়ে খুশি হলেন। আর আমার প্রথম ভাড়াটে বাড়ি ঢুকলেন, একজন স্থানীয় প্রফেসর। মর্টগেজ, অন্য খরচা আর ম্যানেজমেন্ট ফি দেবার পর আমি $40 চেয়ে একটু কম মাসের শেষে পকেটস্থ করতে পেরেছিলাম। উত্তেজিত হওয়ার মতো কিছুই নয়। 1 বছর পর ওরেগনের নৈরাশ্যজনক রিয়েল এস্টেট বাজার উঠতে শুরু করল। ক্যালিফোর্নিয়ার বিনিয়োগকারীরা তাদের ক্রমাগত বর্ধমান রিয়েল এস্টেটের বাজারে প্রচুর লাভ করেছিলেন। তারা এখনও উত্তরে গিয়ে ওরেগন আর ওয়াশিংটনে কেনাকাটা করছিলেন। আমি ওই ছোট বাড়িটা ক্যালিফোর্নিয়ার এক অল্পবয়সী দম্পতিকে $95,000 বিক্রি করে দিলাম। তারা ভাবল যে তারা দারুণ লাভ করেছে। আমার ক্যাপিটাল গেইন প্রায় $40,000। 1031 ট্যাক্স ডেফার্ড এক্সচেঞ্জ রাখা হলো। আর আমি ওই লাভের টাকা দিয়ে কিছু কেনার জন্য একটা জায়গা দেখতে থাকলাম। 1 মাসের মধ্যে আমি একটা 12 ইউনিট অ্যাপার্টমেন্ট হাউসের খোঁজ পেলাম।
এটা ছিল ওরেগনের বেভারটনের ইন্টেল প্লান্টের ঠিক পাশে। মালিকরা জার্মানিতে থাকে, জায়গাটার দাম সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই, আর তারাও এসব ঝামেলা থেকে রেহাই পেতে চাইলেন। আমি $2,75,000 প্রস্তাব দিয়েছিলাম ওই $4,50,000 বাড়ির। তারা $3,00,000 রাজি হয়েছিলেন। আমি কিনে নিয়েছিলাম আর 2 বছর রেখেছিলাম। সেই 1031 এক্সচেঞ্জ প্রণালীতে আমার বাড়িটা $4,95,000 বেচে অ্যারিজোনার ফিনিক্সে একটা 30 ইউনিট অ্যাপার্টমেন্ট বিল্ডিং কিনেছিলাম। তখন আমরা ফিনিক্স চলে গেছি বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। এটা বিক্রি করা আমাদের তাই দরকার ছিল। ওরেগন বাজারের আগের অবস্থার মতো ফিনিক্সের রিয়েল এস্টেটের বাজার তখন হতাশাব্যঞ্জক। ফিনিক্সের 30 ইউনিট অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের তখন $8,75,000, যার $2,25,000 নগদ দিতে হবে। 30 ইউনিট থেকে ক্যাশ ফ্লো তখন মাসে $5,000 একটু বেশি। অ্যারিজোনার বাজার উঠতে শুরু করেছিল, আর 1996-এ আমার সম্পত্তিতে আগ্রহী এক কলোরেডার বিনিয়োগকারী $1.2 মিলিয়নের প্রস্তাব দিয়েছিলেন। আমার স্ত্রী আর আমি বিক্রি করার কথা ভাবছিলাম, কিন্তু ঠিক করলাম অপেক্ষা করব। আমরা দেখতে চেয়েছিলাম কংগ্রেস ক্যাপিটাল গেইন আইনে কোনো পরিবর্তন আনে কিনা। যদি এটা পরিবর্তন হয়, আমাদের ধারণা সম্পত্তির দাম আরও 15 থেকে 20% বেড়ে যাবে। তাছাড়া মাসে $5,000 বেশ ভালো ক্যাশ ফ্লো। এই উদাহরণ বলা হচ্ছে কিভাবে একটা অল্প পরিমাণ বেড়ে একটা বিশাল পরিমাণে পরিণত হতে পারে। আবার এটা একটা আর্থিক বক্তব্য, বিনিয়োগের রণনীতি, বাজার সম্বন্ধে একটা ধারণা আর আইন বোঝার ব্যাপারও বটে। যদি লোকেরা এই বিষয়গুলো ভালোভাবে না জানে, তাহলে স্পষ্টতই তাদের প্রচলিত মতই মেনে চলা উচিত, অর্থাৎ সাবধানে খেলুন, বিবিধ বিনিয়োগ করুন, আর শুধু সুরক্ষিত বিনিয়োগেই বিনিয়োগ করুন। সুরক্ষিত বিনিয়োগের সমস্যা হচ্ছে যে তা প্রায়ই লাভজনক হয় না। তার মানে এটা এত সুরক্ষিত যে লাভ কম। বেশিরভাগ বড় ব্রোকারেজ হাউস নিজেদের ও নিজেদের মক্কেলদের সুরক্ষিত রাখার জন্য আদান প্রদান করে না, আর সেটা বুদ্ধিমানের দূরকল্পী নীতি। যারা এই বাজারে নতুন, তাদের বেশিরভাগ বিপজ্জনক আদান প্রদানের প্রস্তাব দেওয়া হয় না। প্রায় সবচেয়ে ভালো আদান প্রদান, যা ধনীদের আরও ধনী করে, তাদের জন্যই রক্ষিত থাকে, যারা এই খেলাটা ভালো বোঝে। যার মার্জিত বলে গণ্য নয়, তাদের এসব দূরকল্পী আদান প্রদানের প্রস্তাব দেওয়া প্রায়োগিকভাবে বেআইনি, তবে তাও এমন ঘটেই থাকে। আমি যত তথাকথিত মার্জিত হব, আমার কাছে তত বেশি সুযোগ আসবে। অর্থগত বুদ্ধিমত্তা গড়ে তোলার আরেকটা কারণ হচ্ছে, সোজা কথায় সারাটা জীবন আপনাকে অনেক বেশি সুযোগ দেওয়া হয়। আর যত বেশি অর্থগত বুদ্ধিমত্তা আপনার হবে, একটা লেনদেন ভালো কিনা তা বোঝা ও বলা তত সহজ হবে। আপনার বুদ্ধি খারাপ লেনদেন চিনতে পারবে, অথবা একটা খারাপ লেনদেনকে ভালোতে পরিণত করতে পারবে। আমি যত শিখি, আরও শেখার আছেও অনেক কিছু। তত বেশি উপার্জন করি, কারণ যত বছর যায় আমার জ্ঞান আর অভিজ্ঞতা বাড়ে। আমার বন্ধু আছে যারা সাবধানে খেলতেন, তাদের পেশায় প্রচণ্ড পরিশ্রম করছেন, অথচ অর্থগত বুদ্ধিমত্তা লাভ করতে পারছেন না, যেটা তৈরি করতে সত্যি সময় লাগে। আমার সর্বসমেত জীবন দর্শন হল সম্পত্তির তালিকায় বীজ বপন করা। সেটাই আমার ফর্মুলা। আমি শুরু করি ছোটভাবে আর বীজ বপন করি। কিছু বেড়ে ওঠে, কিছু বাড়ে না। আমাদের রিয়েল এস্টেট কর্পোরেশনে কয়েক মিলিয়ন ডলার দামের সম্পত্তি আছে। এটা আমাদের নিজেদের REIT অথবা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। আমার মূল বক্তব্য হচ্ছে, এই মিলিয়নগুলোর বেশিরভাগ শুরু হয়েছে $5,000 থেকে $10,000 ছোট বিনিয়োগ দিয়ে। এই সমস্ত নগদ পয়সা ভাগ্য ভালো থাকায় দ্রুত বর্ধমান বাজার ধরতে পেরেছে। ট্যাক্স না দিয়েই বেড়েছে। বহু বছর ধরে বারবার কেনাবেচা হয়েছে। আমাদের একটা কর্পোরেশন পরিবেষ্টিত স্টক পোর্টফোলিও আছে। এটাকে আমার স্ত্রী আর আমি আমাদের ব্যক্তিগত মিউচুয়াল ফান্ড বলি। আমাদের অনেক বন্ধু আছে যারা বিশেষভাবে আমাদের মতো বিনিয়োগকারীদের সাথে কেনাবেচা করে, যাদের হাতে প্রতি মাসেই বিনিয়োগ করার মতো কিছু অতিরিক্ত অর্থ থাকে। আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ দূরকল্পী প্রাইভেট কোম্পানি কিনি, যারা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা কানাডার স্টক এক্সচেঞ্জে সবেমাত্র সার্বজনীন হতে চলেছে। কত দ্রুত লাভ করতে পারে তার উদাহরণ হচ্ছে এই রকম। যেমন কোম্পানি সার্বজনীন হবার আগে একটা 25 সেন্ট দামে 1 লাখ শেয়ার কেনা হলো। 6 মাস পরে কোম্পানি শেয়ার বাজারের তালিকাভুক্ত হলো। 1 লাখ শেয়ারের প্রতিটা দাম এখন $2। যদি কোম্পানিটি ভালোভাবে পরিচালিত হয়, দাম বাড়তে থাকে আর স্টক বেড়ে শেয়ার প্রতি $20 বা তারও বেশি হয়ে যায়। এমন বছরও গেছে যখন মাত্র 1 বছরের কম সময়ে আমাদের $25,000 1 মিলিয়ন পরিণত হয়ে গেছে। যদি আপনি জানেন আপনি কি করছেন, তাহলে এটাকে জুয়া বলবেন না। এটা জুয়া তখনই হবে যখন আপনি শুধু একটা লেনদেনে অর্থ দেন আর ভগবানের কাছে লাভের প্রার্থনা করেন। আমার বক্তব্য হলো, আপনার ক্ষতি কম করা ও ঝুঁকি কমানোর জন্য প্রায়োগিক জ্ঞান,
বুদ্ধি আর খেলার প্রতি ভালোবাসার ব্যবহার করুন। ঝুঁকি সবসময় থাকে, অর্থগত বুদ্ধিমত্তা দিয়েই ক্ষতির পরিস্থিতির উন্নতি করা যায়। এইভাবে যা একজনের কাছে ঝুঁকিপূর্ণ আরেকজনের কাছে তা কম ঝুঁকিপূর্ণ। সেই জন্যই আমি লোকেদের স্টক, রিয়েল এস্টেট বা অন্যান্য বাজারে বিনিয়োগ না করে অর্থগত জ্ঞান লাভে উৎসাহ দিতে চাই। আপনি যত বুদ্ধিমান ও বিচক্ষণ হয়ে উঠবেন তত ক্ষতিকে লাভে পরিণত করতে পারবেন। যে সমস্ত স্টকের খেলায় আমি বিনিয়োগ করি সেগুলি বেশিরভাগ লোকের পক্ষে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং মোটেই গ্রহণযোগ্য বলে পরামর্শ দেবার মতন নয়। আমি এই খেলাটা 1979 থেকে খেলছি, তাই এই খেলাটা আমি ভালোভাবে জানি। কিন্তু আপনি যদি আবার পড়েন এই ধরনের বিনিয়োগ বেশিরভাগ লোকের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাহলে আপনি হয়তো আপনার জীবনটাকে অন্যভাবে সাজাতে পারবেন, যাতে আপনার পক্ষে $25,000কে 1 বছরে 1 মিলিয়নে পরিণত করার ক্ষমতা কম ঝুঁকির ব্যাপার হয়। যেমন আমি আগেও বলেছি, আমি যা যা লিখেছি তা গ্রহণযোগ্য উপদেশ বলে লিখিনি। এটা শুধু এই বোঝাবার উদাহরণ হিসাবে ব্যবহার করা হয়েছে যে এটা সোজা এবং সম্ভব। একজন সাধারণ লোকের পক্ষে বছরে $1 লাখ বেশি পরোক্ষ রোজগার খুবই ভালো এবং তা অর্জন করা তেমন কঠিন নয়। বাজারের উপর নির্ভর করে এবং আপনি কত বুদ্ধিমান, সেই অনুযায়ী 5 থেকে 10 বছরের মধ্যেই তা করা সম্ভব। আপনার জীবন ধরনের খরচ যদি কম রাখতে পারেন তাহলে এই অতিরিক্ত $1 লাখ রোজগার ভালোই, সে আপনি কাজ করুন আর না করুন। ইচ্ছা হলে আপনি কাজ করতে পারেন বা অবসর নিতে পারেন, আর গভর্নমেন্ট ট্যাক্স সিস্টেমকে বিরুদ্ধ না করে আপনার সমর্থনে কাজে লাগাতে পারেন। আমার ব্যক্তিগত ভিত্তি হচ্ছে রিয়েল এস্টেট। আমার রিয়েল এস্টেট ভালো লাগে কারণ এটা স্থায়ী এবং ধীর গতিসম্পন্ন। আমি আমার ভিত্তি দৃঢ় রাখি। আমার ক্যাশ ফ্লো যথেষ্ট অবিচলিত এবং যদি ঠিকভাবে দেখাশোনা করা যায় দাম বাড়ার একটা ভালো সুযোগ আছে। রিয়েল এস্টেটের দৃঢ় ভিত্তি থাকার সুবিধে হচ্ছে আমি যে দূরকল্পী স্টক কিনি তাতে আরও ঝুঁকি নেবার সুযোগ দেয়। যদি আমি স্টক মার্কেটে অনেক লাভ করি, আমি লাভের উপর আমার ক্যাপিটাল গেইন ট্যাক্স দিয়ে দিই আর যা যা বাকি থাকে রিয়েল এস্টেটে বিনিয়োগ করি। এইভাবে আবার আমার সম্পত্তির ভিত নিরাপদ করি। রিয়েল এস্টেটের বিষয়ে শেষ কথা বলি। আমি সারা পৃথিবী ঘুরে বেরিয়েছি আর বিনিয়োগের শিক্ষা দিয়েছি। প্রত্যেক শহরে আমি লোকেদের বলতে শুনেছি রিয়েল এস্টেট সস্তায় কেনা যায় না। আমার অভিজ্ঞতা কিন্তু তা নয়। এমনকি নিউ ইয়র্ক আর টোকিওতেও শহরের ঠিক বাইরে সেরা সওদাগুলো বেশিরভাগ লোকের দৃষ্টি এড়িয়ে যায়। সিঙ্গাপুরে সম্প্রতি যেখানে রিয়েল এস্টেটের দাম খুব চড়া, সেখানেও গাড়ি চালিয়ে যাবার সামান্য দূরত্ব ভালো সওদা খুঁজে পাওয়া যাবে। তাই যখনই আমি কাউকে বলতে শুনি আপনি এখানে ওটা করতে পারেন না, আমি তাদের মনে করিয়ে দিই হয়তো তারা আসলে বলতে চাইছে আমি এখনো পর্যন্ত জানি না ওটা এখানে কিভাবে করা যায়। সুবর্ণ সুযোগগুলো চোখে দেখা যায় না, তাদের দেখার জন্য চাই মন। বেশিরভাগ লোক ধনী হতে পারেন না কারণ তাদের সামনের যে সুযোগগুলো রয়েছে তা চিনে নেওয়ার আর্থিক প্রশিক্ষণ তাদের নেই। আমায় প্রায় জিজ্ঞাসা করা হয় আমি কিভাবে শুরু করব। শেষ অধ্যায়ে আমি 10টা পদক্ষেপের প্রস্তাব দিয়েছি যা আমি আমার নিজের আর্থিক স্বাধীনতার পথে অনুসরণ করেছি। কিন্তু সবসময় আনন্দ করার কথা মনে রাখবেন, এটা শুধুই একটা খেলা। কোনো সময় আপনি জেতেন, কোনো সময় আপনি শেখেন। ব্যাপারটা উপভোগ করুন। বেশিরভাগ লোক কখনোই জেতে না কারণ তাদের হারাবার ভয় বেশি। তাই আমার কাছে স্কুল এত অর্থহীন মনে হয়। স্কুলে আমরা শিখি ভুল করাটা খারাপ আর ভুল করার জন্য শাস্তি পাই। তবুও যদি আপনি খেয়াল করেন, মানুষ শেখার জন্য এমনভাবে সৃষ্ট যে আমরা ভুল করার মধ্যে দিয়ে শিখি। আমরা হাঁটতে শিখি আছাড় খেয়ে। আমরা যদি না পড়ে যাই আমরা হাঁটতে শিখি না। সাইকেল চালাতে শেখার ক্ষেত্রেও একই কথা খাটে। আমার এখনও হাঁটুতে দাগ আছে, কিন্তু আজ আমি কিছুই না ভেবেই সাইকেল চালাতে পারি। ধনী হবার ক্ষেত্রেও ওই একই কথা সত্যি। দুর্ভাগ্যক্রমে বেশিরভাগ লোক ধনী না হবার কারণ তারা হারাবার ভয় আতঙ্কিত। বিজেতারা হারতে ভয় করে না, কিন্তু যারা হেরে যায় তারা ভয় পায়। সাফল্যের প্রক্রিয়ার একটা অংশ বিফলতা। যেসব লোকেরা বিফলতা এড়ায় তারা সাফল্যকেও এড়িয়ে যায়। আমি অর্থকে প্রায় আমার টেনিস খেলার মতো দেখি। আমি জোরে খেলি, ভুল করি, সংশোধন করি, আরও ভুল করি, সংশোধন করি আর ক্রমে উন্নতি করি। যদি আমি খেলায় হেরে যাই আমি নেটের কাছে যাই, প্রতিপক্ষর সাথে করমর্দন করি, হাসি আর বলি পরের রবিবার আবার দেখা হবে। 2 ধরনের বিনিয়োগকারী হয়। 1, প্রথম আর সবথেকে সাধারণ ধরনের লোক প্যাকেজ বিনিয়োগ কেনে। তারা একটা খুচরো বিক্রয় কেন্দ্রে যেমন রিয়েল এস্টেট কোম্পানি বা স্টক ব্রোকার বা ফিনান্সিয়াল প্ল্যানারকে ফোন করে আরও কিছু একটা কেনে। এটা মিউচুয়াল ফান্ড, REIT স্টক বা বন্ড হতে পারে। এটা বিনিয়োগের একটা ভালো আর পরিষ্কার উপায়।
উদাহরণ দেওয়া যেতে পারে, একজন ক্রেতা কম্পিউটারের দোকানে গিয়ে সোজাসুজি একটা কম্পিউটার কিনল। 2. দ্বিতীয় ধরনের বিনিয়োগকারী হচ্ছে যারা বিনিয়োগ সৃষ্টি করে। এই বিনিয়োগকারীর সাধারণত লেনদেন জোগাড় করে একত্র হয়ে। যেমন কিছু লোকেরা কম্পিউটার অংশগুলি কেনে তারপর একত্র করে। এটা ক্রেতার পছন্দ অনুযায়ী বানানোর মতো। আমি কম্পিউটারের ভিন্ন ভিন্ন অংশ কি করে একত্র করে জানি না, কিন্তু আমি নিশ্চয়ই জানি কি করে টুকরো টুকরো সুযোগ একত্র করা যায়, অথবা যেসব লোকেরা এই কাজ করে তাদের জানি। এই দ্বিতীয় ধরনের বিনিয়োগকারীরাই সম্ভবত খুব পেশাদার বিনিয়োগকারী। কখনো কখনো সব টুকরোগুলোকে একত্র করতে বহু বছর লাগে, আবার কখনো কখনো তারা একত্রিত হয়ই না। আমার ধনবান বাবা আমাকে এই দ্বিতীয় প্রকারের বিনিয়োগকারী হতে উৎসাহ দিয়েছিলেন। কি করে ভিন্ন ভিন্ন টুকরোগুলো একসাথে করা যায় সেটা শেখা গুরুত্বপূর্ণ, কারণ সেখানেই লুকিয়ে আছে বিরাট জয়ের সুযোগ। তবে যদি ভাগ্য বিরূপ হয় তাহলে বিরাট ক্ষতিও হতে পারে। আপনি যদি দ্বিতীয় ধরনের বিনিয়োগকারী হতে চান, আপনাকে 3টি প্রধান দক্ষতা গড়ে তুলতে হবে। অর্থগতভাবে বিচক্ষণ হতে যা প্রয়োজন তার সাথে এই 3টি দক্ষতা জুড়তে হবে। 1. এমন একটা সুযোগ যা বাকি সবার দৃষ্টি এড়িয়ে গেছে, সেটা কিভাবে খুঁজে পাওয়া যাবে? যা অন্যদের চোখ এড়িয়ে গেছে তা আপনি আপনার বুদ্ধি দিয়ে দেখবেন। উদাহরণস্বরূপ, আমার এক বন্ধু এই পুরনো ভেঙে যাওয়া বাড়িটা কিনেছেন। এটা দেখে ভুতুড়ে মনে হয়। সবাই ভাবছেন কেন উনি ওটা কিনেছেন। উনি যা দেখেছিলেন, যা আমরা দেখতে পাইনি, তা হচ্ছে বাড়িটার সাথে অতিরিক্ত 4টে ফাঁকা জমির টুকরো আছে। তিনি টাইটেল কোম্পানির কাছে গিয়ে সেটা বুঝতে পারেন। বাড়িটা কেনার পর তিনি বাড়িটা ভেঙে ফেলেন এবং বিল্ডারের কাছে বিক্রি করেন। যে দামে তিনি পুরোটা কিনেছিলেন তার 3 গুণ দামে তিনি মাত্র 2 মাসের কাজে $75,000 উপার্জন করতে পেরেছিলেন। এটা অনেক অর্থ নয়, কিন্তু এটা ন্যূনতম বেতনের চেয়ে বেশি এবং প্রায়োগিক খুব কঠিন। 2. কি করে অর্থ জোগাড় করতে হয়? সাধারণ লোকেরা শুধু ব্যাংকে যায়। এই দ্বিতীয় ধরনের বিনিয়োগকারীর জানা প্রয়োজন কি করে পুঁজি জোগাড় করা যায়, এবং এমন অনেক উপায় আছে যার জন্য ব্যাংকে যাবার দরকার পড়ে না। শুরুতে আমি শিখেছিলাম ব্যাংকের সাহায্য ছাড়া কি করে বাড়ি কেনা যায়। বাড়িটা তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু অর্থোপার্জন দক্ষতার যা শিক্ষা তা অমূল্য। প্রায় আমি লোকেদের বলতে শুনি, ব্যাংক আমাকে ধার দেবে না, অথবা আমার ওটা কেনার টাকা নেই। আপনি যদি দ্বিতীয় ধরনের হতে চান, আপনার শেখার প্রয়োজন কি করে সেটা করা যায়, যেটা বেশিরভাগ লোককে বাধা দিচ্ছে। অন্য কথায়, বেশিরভাগ লোকের অর্থাভাব তাদের কেনাবেচায় বাধা দিচ্ছে। আপনি যদি এই বাধাটা এড়াতে পারেন, যারা এই দক্ষতাটা শেখেনি তাদের থেকে আপনি অনেক এগিয়ে যাবেন। অনেকবার এরকম হয়েছে, আমার ব্যাংকে একটাও পয়সা না থাকা সত্ত্বেও আমি একটা বাড়ি, স্টক অথবা অ্যাপার্টমেন্ট বিল্ডিং কিনেছি। আমি একবার একটা অ্যাপার্টমেন্ট হাউস কিনেছিলাম $1.2 মিলিয়ন দিয়ে। আমি একটা লিখিত চুক্তি ক্রেতা আর বিক্রেতার মধ্যে করেছিলাম, যাকে বলে টাইং ইট আপ। আমি তারপর জমা হিসাবে $1 লাখ জোগাড় করেছিলাম, ফলে আমি বাকি টাকাটা জোগাড় করতে আরও 90 দিন সময় পেয়েছিলাম। আমি এটা কেন করেছিলাম? কারণ আমি জানতাম এর দাম $2 মিলিয়ন। আমি কখনো টাকাটা তুলিনি, বরং যিনি আমাকে $1 লাখ দিয়েছিলেন তিনি এই লেনদেনটা খুঁজে বার করার জন্য আমাকে $50,000 দিয়েছিলেন। পুরো কাজটাই আমার সময় লেগেছিল 3 দিন। আবার বলি, আপনি কি কিনেছেন তার চেয়ে আপনি কি জানেন সেটা জরুরি। বিনিয়োগ করা কেনা নয়। এক্ষেত্রে আপনার জ্ঞানটা জরুরি। 3. কি করে বুদ্ধিমান লোকেদের সংগঠিত করা যায়? সেই মানুষটাই বুদ্ধিমান যে লোকেদের সঙ্গে কাজ করে বা তেমন লোকেদের কাজে নিযুক্ত করে। যখন আপনার উপদেশের প্রয়োজন হবে, অবশ্যই বিচক্ষণভাবে উপদেশটা বেছে নেবেন। অনেক কিছু শেখার আছে, কিন্তু এর পুরস্কারও আকাশচুম্বী হতে পারে। যদি আপনি এসব দক্ষতা শিখতে না চান, তাহলে আপনাকে 1 নম্বরের বিনিয়োগকারী হওয়ার উপদেশ দেব। আপনি যা জানেন সেটাই আপনার সব থেকে বড় ধন। আপনি যা জানেন না সেটা আপনার সব থেকে বড় ঝুঁকি। ঝুঁকি সবসময়ই আছে, কাজেই ঝুঁকি এড়িয়ে না গিয়ে তা মোকাবিলা করার চেষ্টা করুন।